তাহলে আজকে আমি পড়াবো ম্যানেজমেন্ট অফ নর্মাল লেবার। কালকে তোমরা টপিকটা পড়েছিলে? লেবারটা পড়া হয়েছে প্রথমের দিকটা? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আজকে পড়াবো ম্যানেজমেন্ট অফ নর্মাল লেবার। আচ্ছা দেখো, প্রথমে বলছে সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল কেয়ার। ঠিক আছে, আমাদের সাইকোলজিক্যাল এবং ইমোশনাল কেয়ার দিতে হবে। ওমেন মে এক্সপেরিয়েন্স স্ট্রেস, পেন অ্যান্ড ফিয়ার। কেননা একটা লেবারে যখন মা থাকছে তখন কিন্তু তার মধ্যে স্ট্রেস লেভেলটা অনেক হাই থাকে, কেননা তার মধ্যে একটা পেন হচ্ছে। এছাড়া তার মধ্যে একটা ফিয়ার কাজ করে যে লেবার প্রসেসটা কিরকম হবে, তার আউটকাম নিয়ে, বা হচ্ছে যে মানে বেবির বার্থ নিয়ে, মাদারহুড নিয়ে, এগুলো তার মধ্যে একটা ফিয়ারের কাজ করছে। তাই তার হচ্ছে যে তাকে সাইকোলজিক্যাল এবং ইমোশনাল সাপোর্ট দিতে হবে। আচ্ছা, কেয়ার গিভার শুড বি ট্যাক্টফুল, রেসপেক্টফুল, সেন্সিটিভ অ্যান্ড সাপোর্টিভ। কেয়ার গিভার যে হবে তাকে তাহলে সাপোর্টিভ হতে হবে, ট্যাক্টফুল হতে হবে এবং রেসপেক্টফুল হতে হবে। ঠিক আছে, এবং সেন্সিটিভ। অ্যালাউ আ চুজেন বার্থ কম্পানিয়ন ফ্যামিলি মেম্বার। এখন ফ্যামিলি মেম্বার কিন্তু মানে ফিমেল একজনকে হচ্ছে অ্যালাউ করা যেতে পারে, ফিমেল কাউকে। আচ্ছা, এবার কন্টিনিউয়াস ইমোশনাল সাপোর্ট দিতে হবে। ট্যাক্টফুল মানে হচ্ছে যখন যেটা করার আমাকে তখন সেটা তৎক্ষণাৎ করতে হবে। ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে সেই কাজটা করতে হবে তক্ষুনি। এবার হচ্ছে কন্টিনিউয়াস ইমোশনাল সাপোর্ট। কন্টিনিউয়াস ইমোশনাল সাপোর্ট দিতে হবে। কেন এটা দরকার? এটা অ্যানালজেসিয়া নিডটাকে কমাবে, মানে পেন কিলার দেওয়ার চান্সটা কমবে, আর অপারেটিভ ডেলিভারি রেটটা কমাবে। ঠিক আছে, তাহলে অ্যানালজেসিক দেওয়ার নিডটাকে কমাবে এবং অপারেটিভ ডেলিভারি যেমন হচ্ছে ফরসেপস, ভেন্টুস বা হচ্ছে তোমার সিজারিয়ান সেকশন, এগুলোর রিস্কটাকে কমাবে। কেন বলো তো? কেননা ধরো যদি তাকে ইমোশনালি হচ্ছে যে তার সাথে অ্যাটাচ থাকা হয়, তাকে হচ্ছে নানারকম অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তার সাথে ধরো আমরা একটু গল্প করলাম, তারপরে তাকে মিউজিক থেরাপি দিলাম, এইভাবে যদি তাকে ডাইভারশন থেরাপি দেওয়া হয়, ঠিক আছে, বা তার হচ্ছে কোনো ফ্যামিলি মেম্বার ফিমেল পার্সনকে তার সাথে থাকতে অ্যালাউ করলাম, এবার এর ফলে তার যে পেনটা সে হচ্ছে কম ফিল করবে। আচ্ছা, এটা এটা একটা তাকে ডাইভার্সনাল হচ্ছে যে মেথড, যার মাধ্যমে পেনটা কম ফিল করছে। এছাড়া আর কি হয়, তার মধ্যে কি হবে, যে স্ট্রেস যে হরমোনটা এটা কম রিলিজ করবে এগুলোর ফলে। অ্যাড্রিনালিন, কর্টিজল এগুলো কম রিলিজ করবে। ঠিক আছে, আর অক্সিটোসিন আরো ভালো কাজ করতে পারবে। এইসব কারণে মাকে সাইকোলজিক্যালি ইমোশনাল সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার একজন কম্পানিয়ন অ্যালাউ করতে হবে। এবার বলছে মেনটেন প্রাইভেসি অ্যান্ড এক্সপ্লেন লেবার প্রোগ্রেস রেগুলারলি। তাহলে প্রাইভেসি মেনটেন করতে হবে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, আর লেবার প্রোগ্রেসটা তাকে এক্সপ্লেন করতে হবে যাতে তার অ্যাংজাইটিটা কমে। এনশিওর আ কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যান্ড স্কিল কেয়ার। একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট দিতে হবে এবং স্কিল কেয়ার দিতে হবে। এবার রেসপেক্টফুল মেটার্নিটি কেয়ার, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, রেসপেক্টফুল মেটার্নিটি কেয়ার। নো ইন্ডাকশন অর অগমেন্টেশন উইদাউট ক্লিনিক্যাল ইন্ডিকেশন। কোনো রকম ইন্ডিকেশন নেই, তাও হচ্ছে তাকে অক্সিটোসিন দিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি যাতে লেবারটা হয়ে যায়, বেবি আউট হয়ে যায়, বা হচ্ছে মেমব্রেন রাপচার করে দেওয়া হলো, সেই জিনিসগুলো করা যাবে না। অ্যালাউ কমফোর্টেবল বার্থিং পজিশন। মা যেরকম পজিশনে থাকতে চাইছে সেই পজিশন মাকে অ্যালাউ করতে হবে। ফলো স্ট্যান্ডার্ড লেবার প্রোটোকল। স্ট্যান্ডার্ড লেবার প্রোটোকলগুলো ফলো করতে হবে। যেমন কি মায়ের হচ্ছে ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে, যেরকম পার্টোগ্রাফি আছে সেরকম 30 মিনিট ছাড়া ছাড়া ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে। ফিটাল হার্ট সাউন্ডটা মনিটর করতে হবে। ঠিক আছে, পার্টোগ্রাফ হচ্ছে যে ইউজ করতে হবে মাস্ট। আর হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে হবে। তারপরে কোনো রকম প্রসিডিওর করার আগে মায়ের কনসেন্ট নিতে হবে। হুট করে চলে গিয়ে মানে প্রসিডিওরটা করতে শুরু করে দিলে হবে না, মাকে বলতে হবে, মায়ের কনসেন্ট নিতে হবে, তারপর প্রসিডিওরটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, আর এই আর হচ্ছে যে তোমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটাও এর মধ্যে পড়ছে, লেবার প্রোটোকলের মধ্যে এই জিনিসগুলো ফলো করতে হবে। এবার বলছে নো ভার্বাল অর ফিজিক্যাল অ্যাবিউজ। ঠিক আছে, কেননা লেবার রুমে হচ্ছে এটা মানে আগে তো আরো বেশি হতো, ভার্বালি ফিজিক্যালি অ্যাবিউজ করা হতো, কিন্তু এইটা করা যাবে না।
আচ্ছা, এই রেসপেক্টফুল মেটার্নিটি কেয়ারের এম কি দেখো, ম্যাক্সিমাম অবজারভেশনস উইথ মিনিমাল ইন্টারভেনশন, এবং আমাকে এখানে ম্যাক্সিমাম অবজারভেশন করতে হবে এবং মিনিমাল ইন্টারভেনশন করতে হবে। ঠিক আছে, যেমন ওই অক্সিটোসিন ইউজ, তারপরে মেমব্রেন রাপচার, এগুলো কম করতে হবে, মাকে বেশি অবজার্ভ করতে হবে, মায়ের ফিটাল হার্ট সাউন্ড, ভাইটাল সাইন, তারপর প্রোগ্রেস অফ লেবার, এগুলো বেশি অবজার্ভ করতে হবে। এবার হচ্ছে অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যাসেপসিস, মেনটেন স্ট্রিক্ট সার্জিক্যাল ক্লিনিনেস, সার্জিক্যাল ক্লিনিনেস ইউজ মেনটেন করতে হবে। এনকারেজ বাথ বা শাওয়ার, ক্লিন গাউন অর মোবিলিটি। ঠিক আছে, ইউজ অ্যাসেপটিক প্রিকশনস ডিউরিং ভ্যাজাইনাল এক্সামিনেশনস অ্যান্ড ডেলিভারি। তাহলে আমাকে সব কিছুতে একটা অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, স্টেরাইল গ্লাভস ইউজ করতে হবে, এগুলো। এবার দেখো ভ্যাজাইনাল এক্সামিনেশনস ইন লেবার। ফার্স্ট এক্সামিনেশনস শুড বি ডান বাই আ সিনিয়র ডক্টর, ইট ইজ মোস্ট প্রেফারেবল। ঠিক আছে, সিনিয়র ডক্টর হচ্ছে যে ফার্স্ট এক্সামিনেশন করবে, এটা মোস্ট প্রেফারেবল। এবার বলছে পজিশন কিরম থাকবে ভ্যাজাইনাল এক্সামিনেশনের সময়, ডর্সাল পজিশন বা লাইং অন ব্যাক, সুপাইন পজিশন বা ডর্সাল পজিশন থাকবে। এবার বলছে রেকর্ড ডিউরিং ভ্যাজাইনাল এক্সামিনেশন। যখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হবে তখন কি কি রেকর্ড করতে হবে দেখো, সার্ভাইকাল ডাইলেটেশন, সার্ভাইকাল ডাইলেট করছে কতটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে মেজার করা হয়। আচ্ছা, তারপরে দেখতে হবে, এগুলো কালকে পড়িয়েছি, অন দ্য পাটোগ্রাফ এটাকে ক্রস সাইন দিয়ে মার্ক করা হচ্ছে, আর 4 সেন্টিমিটার থেকে এটা শুরু করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ চেকড ডিউরিং ভ্যাজাইনাল এক্সামিনেশন। যখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হবে কি কি চেক করা হবে, কেন বারে বারে করা যাবে না, ঠিক আছে, বারে বারে ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হয় না, কেননা এতে ইনফেকশনের চান্স থাকবে। আচ্ছা, এবার যখন করা হবে তখন সার্ভাইকাল ইফেসমেন্ট দেখা হয়, যেটা কালকে পড়িয়েছি, থিনিং অফ সার্ভিক্স। আচ্ছা, সেটা দেখতে হবে, মেমব্রেনটা রাপচার হয়েছে কি না ইনট্যাক্ট আছে সেটা দেখতে হবে। আচ্ছা, যদি ইনট্যাক্ট থাকে, এই পাটোগ্রাফে তো আই লিখবে, রাপচার হলে আর, ক্লিয়ার থাকলে সি, আর মেকোনিয়াম স্টেন হলে এম, আর ব্লাড স্টেন হলে বি। আর প্রেজেন্টিং পার্ট আর পজিশনটা দেখতে হবে। ঠিক আছে, ভ্যাজাইনাল এক্সামিনেশন করে প্রেজেন্টিং পার্ট কি আছে আর পজিশন কি আছে দেখতে হবে। আইডেন্টিফাই করতে হবে ইউজিং ফন্টানিলস অ্যান্ড স্যাজাইটাল সুচার। তাহলে ফ্রন্টানিল, কোন ফ্রন্টানিলটা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, আর স্যাজাইটাল সুচারটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা পড়েছি স্যাজাইটাল সুচার হচ্ছে তোমার পজিশনটাকে ডিনোট করতে হেল্প করে, আর পস্টেরিয়র ফন্টানিলটাকে ল্যামডা বলা হয়, আর এটা ওয়াই শেপেড হয়ে থাকে, আর এটা জয়েনিং অফ 3 সুচার হয়ে থাকে। আর অ্যান্টেরিয়র ফ্রন্টানিলটা ব্রেকমা, এটা ডায়মন্ড শেপের, আর এটা জয়েনিং অফ 4 সুচার হয়। আচ্ছা, ক্যাপুট অ্যান্ড মোল্ডিং আছে কি দেখতে হবে, মোল্ডিং এর বিভিন্ন গ্রেডিং গুলো এখানে দেওয়া আছে, যেমন মোল্ডিং 1 সুচারটা যখন অ্যাপোস্ট হচ্ছে, এগুলো আগে সব পড়ানো হয়ে গেছে। আর মোল্ডিং 2 হচ্ছে সুচার ওভারল্যাপ করেছে কিন্তু রিডিউসিবল। আর মোল্ডিং 3 যখন হচ্ছে সুচার ওভারল্যাপ অ্যান্ড নট রিডিউসেবল। এবার বলছে স্টেশন অফ দ্য হেড দেখো, যদি স্টেশনটা 0 হয় তাহলে অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন আছে, ঠিক আছে, অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন। আর যদি অ্যাবভ স্পাইন হয়, ইসচিয়াল স্পাইনের উপরে থাকে, তাহলে প্রেজেন্টিং পার্টটা, তাহলে সেটাকে কিন্তু মাইনাসে রিপ্রেজেন্ট করা হয়, -1 থেকে -5। আর ইসচিয়াল স্পাইনের নিচে যদি প্রেজেন্টিং পার্ট থাকে তাহলে সেটা কিন্তু প্লাসে রিপ্রেজেন্ট করছে, +1 থেকে +5। ঠিক আছে, এবার +5 মানে হচ্ছে একদম ভ্যাজাইনাল ওপেনিং এর কাছে চলে এসেছে প্রেজেন্টিং পার্টটা। এবার দেখো পেলভিক অ্যাসেসমেন্ট, পেলভিক অ্যাসেসমেন্টও করতে হবে ভ্যাজাইনাল এক্সামিনেশনের সময়, পেলভিক অ্যাডিকুয়েসি আছে কিনা, ঠিক আছে, নর্মাল ডেলিভারির সেখানে হওয়ার চান্স আছে কিনা সেটা পেলভিক অ্যাসেসমেন্ট করে দেখতে হবে। এই জিনিসগুলো ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখতে হবে। এবার দেখো ইন্ডিকেশনস ফর ভ্যাজাইনাল এক্সামিনেশনস, কাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল এক্সামিনেশনস মানে কখন করব, ঠিক আছে, অ্যাট দ্য অনসেট অফ লেবার, যখন লেবারটা শুরু হবে তখন কনফার্ম করার জন্য। আচ্ছা, প্রেজেন্টেশন পজিশন এবং পেলভিসটা অ্যাসেস করার জন্য, যে আমার নর্মাল হবে নাকি না এক্ষেত্রে সিজারিয়ান করতে হবে সেটা অ্যাসেস করার জন্য। আচ্ছা, এভরি 4 আওয়ার্স আমাকে করতে হবে, মনিটর সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড ফিটাল হেড ডিসেন্ট। তাহলে কি কি দেখা হয়, সার্ভাইকাল ডাইলেটেশন, ফিটাল হেড ডিসেন্ট, এছাড়া ওপরেগুলো যেগুলো বলেছি সেগুলোই সব লেখা আছে, রাপচার হয়েছে কিনা। আচ্ছা, এবার বলছে বিফোর এনি অবস্ট্রেটিক ইন্টারভেনশনস, কোনো অবস্ট্রেটিক ইন্টারভেনশন যেমন হচ্ছে যে ধরো কোনো মানে ভেন্টুস বা ফরসেপ বা তোমার সিএস করার আগে, এগুলো হচ্ছে তখন দেখা হয়, ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হচ্ছে করে শিওর হওয়া হয়। আর টু কনফার্ম ফুল সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, আর ফুল ডাইলেটেশন হলো কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য করা হচ্ছে।
এখানে কি খেয়াল রাখতে হবে যে ভ্যাজাইনাল এক্সামিনেশন শুড বি কেপ্ট টু আ মিনিমাম টু রিডিউস দ্য রিস্ক অফ ইনফেকশন। এখানে ভ্যাজাইনাল যে এক্সামিনেশনটা সেটা মিনিমাম করতে হবে যাতে ইনফেকশনের চান্সটা না থাকে। বিশেষ করে যখন যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব দরকার ছাড়া করা হয় না। এবার বলছি ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন। কেউ একজন বলো ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন কি কি হবে? একজন বলবে, বলো। সবাই তো বেবি ডেলিভারি করেছো, বলো কি করো? ইমিডিয়েট কেয়ারে কি কি করা হয়? টেম্পারেচার শুড বি চেক করতে হবে, দেন বেবি শুড বি ড্রাই উইথ প্রি ওয়ার্ম টাওয়েল, আর আইডেন্টিফিকেশন ট্যাগ টু বি গিভেন টু দ্য মাদার এন্ড চাইল্ডকে আইডেন্টিফিকেশন। দ্য মাদার শুড বি শোন বেবি সেক্স অফ দ্য চাইল্ড। আর কি করবে? ঠিক আছে, এগুলো সবই ডিলেট কট ক্যাম্পিং করতে হবে। এগুলো পরপর হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি বলতে হবে, কেননা সাথে সাথে হচ্ছে বেবি হওয়ার পর মানে সাথে সাথে তোমার মানে আইডেন্টিফিকেশন হচ্ছে যে এটা লাগাবো, কিন্তু প্রথমেই আগে আমাকে বেবিকে ড্রাই করতে হবে, তাই তো? বেবিকে ড্রাই করতে হবে এবং ওয়ার্ম টাওয়েলে রিসিভ করতে হবে, স্টেরাইল টাওয়েলে রিসিভ করতে হবে, স্টেরাইল বা ক্লিন। এবার বলছে কিপ দ্য হেড স্লাইটলি লোয়ার টু হেল্প মিউকাস ড্রেন। যাতে মিউকাসটা ড্রেন হয়ে যায় সেজন্য বেবির হেডটাকে লোয়ার রাখতে হবে। আচ্ছা, এবার বলছে কিপ দ্য বেবি বিলো দ্য লেভেল অফ দ্য ইউটেরাস আনটিল দ্য কর্ড ইজ ক্ল্যাম্পড। যতক্ষণ না কর্ড ক্ল্যাম্প করা হচ্ছে বেবিকে বিলো দ্য ইউটেরাস রাখতে হবে। তার ফলে কি হবে, প্লাসেন্টাল যে ব্লাডটা সেটা হচ্ছে বেবির কাছে ট্রান্সফার হবে, মানে মোর ব্লাড ট্রান্সফার হবে বেবির কাছে। আগে যদি আমি ক্ল্যাম্প করে দিই, পালসেশন আছে, তখনও ব্লাডটা আসছে, তাহলে কি হবে, যে ব্লাডটা আসছিল সেটা হচ্ছে যে আর বেবির কাছে আসতে পারবে না, কিছুটা কম বেবি তাহলে ব্লাড রিসিভ করবে। এবার ব্লাডটা আসলে বেবির ক্ষেত্রে অনেক হেল্প হবে, তার আয়রন স্টোরটা ভালো হবে, তাকে অনেক ডিজিজ থেকে প্রিভেন্ট করবে, তার ব্লাড ট্রান্সফিউশনের চান্সটা কমবে, আয়রন স্টোরটা ভালো হবে। আচ্ছা, এবার দেখো বলছে ক্লিয়ার দ্য এয়ারওয়ে। তাহলে প্রথমে আমি রিসিভ করলাম বেবিকে, আর তারপর তার হেডটাকে লোয়ার রাখলাম যাতে মিউকাসটা ড্রেন হয়, আর বিলো দ্য ইউটেরাস তাকে প্লেস করলাম, করে এবার পালসেশন যখন স্টপ হয়ে যাচ্ছে বা 90 থেকে 120 সেকেন্ড ওয়েট করার পর কর্ডটাকে ক্ল্যাম্প করা হচ্ছে। এবার ক্লিয়ার দ্য এয়ারওয়ে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে প্রথমে মাউথটাকে আগে ক্লিয়ার করা হয়, তারপরে নোজটা। ঠিক আছে, মাউথটাও অনেক বেশি ক্লিন, তাই মাউথটাকে ক্লিন করবে, তারপরে নোজটাকে একটা কচপিস দিয়ে করা হয়। আচ্ছা, তারপরে বলছে অ্যাসেস দ্য বেবি, আর যদি দরকার হয় তখন সাকশন মেশিন ইউজ করা হয়, সাকার ইউজ করা হয়, মিউকাস সাকার ইউজ করা হয়। আচ্ছা, এবার অ্যাসেস দ্য বেবি, বেবিকে তারপরে অ্যাসেস করতে হবে, আবগাস করে দেখতে হবে। ঠিক আছে, আবগাস করেছো 1 মিনিট আর 5 মিনিটে দেখা হয়। আবগাস করে কি কি দেখা হয় বলো? এ ফর কি? এ ফর অ্যাক্টিভিটি। ঠিক আছে, অ্যাক্টিভিটি, যে বেবি অ্যাক্টিভ কিনা। আচ্ছা, পি ফর পালস, জি ফর হ্যাঁ গ্রিমেস, যেটা হচ্ছে বেবির মাসেল টোনটা বা স্টিমুলেশনের রেসপন্স কতটা করছে। আচ্ছা, এ ফর কি? অ্যাপিয়ারেন্স, মানে স্কিন কালার, পিঙ্ক না ব্লু, এটা দেখা হয়। আর হচ্ছে তোমার আর ফর রেসপিরেশন দেখা হচ্ছে। ঠিক আছে, সেটা অ্যাবসেন্ট আছে না স্লো আছে না ইরেগুলার আছে, সেগুলো দেখা হয়। এই আবগাস করে দেখা হচ্ছে। এবার দেখো বলছে ক্ল্যাম্প অ্যান্ড কাট দ্য কর্ড। এবার দিলে কর্ড ক্ল্যাম্পিং করা হয় সাধারণত 2 থেকে 3 মিনিট পর, বা যতক্ষণ না পালসেশনটা স্টপ হচ্ছে। Clamp about 3 to 6 centimeter from the baby's umbilicus and cut with sterile instrument. ঠিক আছে, এবার চেক ফর ব্লিডিং, তারপর কর্ড থেকে কোনো ব্লিডিং বা উজিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর কর্ডটাকে হচ্ছে ইন্সপেক্ট করতে হবে যে সেখানে ওই আভা প্রেজেন্ট আছে কিনা, দুটো আর্টারি একটা ভেন আছে কিনা। আচ্ছা, এবার দেখো বেনিফিট অফ ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। কেন ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হয়? কেননা এটা হচ্ছে আয়রন স্টোর বাড়াবে, ইনক্রিজ করবে, ব্লাড ভলিউমটাকে ইনক্রিজ করবে, নিওনেটাল অ্যানিমিয়াটা প্রিভেন্ট হবে। ঠিক আছে, ইন প্রিটার্ম বেবিস নিড ফর ব্লাড ট্রান্সফিউশনস, এই নিডটা কমবে। ঠিক আছে,
আর আইভিএইচ আর হচ্ছে এনইসি, এই চান্সটা কমবে। আইভিএইচ মানে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ, ব্রেন থেকে হেমারেজ হয়। আচ্ছা, আর হচ্ছে এনইসিটা কি, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এটা একটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনালের একটা প্রবলেম, খুব সিরিয়াস প্রবলেম। এগুলোতে হচ্ছে যে যাতে ব্লাড ট্রান্সফিউশনের নিডটা না হয় সেই জন্য ডিলেড কট ক্ল্যাম্পিংটা হেল্প করবে। এবার বলছে দেখো আর্লি কট ক্ল্যাম্পিং এর ইন্ডিকেশনস, কাদের ক্ষেত্রে এবার আর্লি কট ক্ল্যাম্পিং করা হয়, এগুলোও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আরএইচ যদি ইনকম্পাবিলিটি থাকে, মানে আরএইচ নেগেটিভ মাদার। এনইসি হচ্ছে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। আচ্ছা, তারপরে বলছে দেখো যে আর্লি কট তাহলে ক্ল্যাম্প করছে কখন, যদি আরএইচ ইনকম্পাবিলিটি থাকে, আরএইচ নেগেটিভ মাদার, বার্থ অ্যাসপেক্সিয়া যদি বেবির থাকে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি কট ক্ল্যাম্প করে নিতে হবে। আচ্ছা, এবার বলছে যে বেবি অফ আ ডায়াবেটিক মাদার, আর ডায়াবেটিক মাদারের যদি বেবি হয়। এবার বলছে কুইক এক্সামিনেশনস, চেক ফর এনি গ্রস কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। এবার আমাকে কুইক একটা দেখে নিতে হবে যে কোনো গ্রস অ্যাবনর্মালিটি, কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা। চেক দ্য আম্বিলিকাল কর্ড উইথ 2 arteries and 1 vein। আর প্রিভেন্ট হিট লস, হিট লসটাকে প্রিভেন্ট করতে হবে, ড্রাই করতে হবে ভালো করে এবং কভার করতে হবে বেবিকে। ঠিক আছে, আর আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে আইডি ব্যান্ড, মাকে এবং বেবিকে, মাকে হচ্ছে যে আগে তো সেক্সটা দেখিয়ে দিয়েছি, তারপর হচ্ছে যে আইডি ব্যান্ড দুজনকে পরিয়ে দিতে হবে। আর মাকেও হচ্ছে বেবিকে পড়ানোর আগে ভালো করে মানে আইডি ব্যান্ডে কত নাম্বার লেখা আছে সেটা বলিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে গিভ দ্য বেবি টু মাদার, এবার বেবির ওই ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে। আফটার দ্য থার্ড স্টেজ অফ লেবার, about 10 to 20 minutes give the baby to the mother। তো তারপরে হচ্ছে বেবিকে তো ব্রেস্ট ফিডের জন্য দেওয়া হলো, এনকারেজ করতে হবে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকার জন্য এবং আর্লি ব্রেস্ট ফিডিং। আচ্ছা, আর এখানে যেটা ইমিডিয়েট কেয়ারে মনে রাখতে হবে, ওই যে ওয়ার্ম বেবি, এই টার্মটা মনে রাখবে। এবার তাহলে পরপর কি হলো, ওয়ার্ম করা হলো বেবিকে, মানে র্যাপ, ড্রাই করে র্যাপ করা হলো, এয়ারওয়েটাকে ক্লিয়ার করা হলো, তারপর আবগাস করতে দেখা হচ্ছে 1 and 5 মিনিটে। আর ম্যানেজ দ্য কর্ড, মানে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং যদি পসিবল হয়, যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে। আর বেবিকে হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা চেক করতে হবে। আর এ হচ্ছে যে অ্যাপ্লাই আইডি ব্যান্ড। আচ্ছা, বি হচ্ছে ব্রেস্ট ফিডিং আর্লি স্টার্ট করতে হবে। আর ওয়াই হচ্ছে ইওর মাদার গেটস দ্য বেবি, মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে হবে। এই গুলো মনে রাখলে তুমি হচ্ছে যে ইমিডিয়েট কেয়ারে কি কি থাকবে মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। আচ্ছা, এখানে কি করা হয়, থার্ড স্টেজ অফ লেবার কাকে বলে বলো? থার্ড স্টেজ অফ লেবার কাকে বলে? কখন থেকে শুরু হচ্ছে, কখন গিয়ে কোথায় গিয়ে এন্ড হচ্ছে? আফটার দ্য ডেলিভারি অফ বেবি স্টার্ট হয়, আর এন্ড হচ্ছে ডেলিভারি অফ প্লাসেন্টাতে। ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবার তাহলে কি হলো, বিগিন আফটার দ্য বেবি ইজ বর্ন অ্যান্ড এন্ডস উইথ ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। তাহলে শুরু হচ্ছে আফটার দ্য বেবি বার্থ এবং শেষ হচ্ছে ডেলিভারি অফ প্লাসেন্টাতে। আচ্ছা, মোস্ট ক্রিটিক্যাল স্টেজ বিকজ পোস্টপার্টাম হেমারেজ পিপিএইচ ক্যান অকার সাডেনলি। তাহলে এটা খুব ক্রুশিয়াল স্টেজ, কেন না এই সময় কিন্তু সাডেনলি পিপিএইচ ডেভেলপ করতে পারে। পোস্টপার্টাম হেমারেজ সাডেনলি একটা মানে হিউজ অ্যামাউন্টে ব্লিডিং স্টার্ট হতে পারে। আচ্ছা, এখানে তাহলে আমার মেন এম কি হবে, প্রিভেন্ট পিপিএইচ অ্যান্ড এনশিওর কমপ্লিট প্লাসেন্টাল ডেলিভারি। পিপিএইচটাকে প্রিভেন্ট করা এবং এনশিওর থাকা যে কমপ্লিট প্লাসেন্টা ডেলিভারি হয়েছে, মানে প্লাসেন্টার মেমব্রেন, কট, কটিলেডন, এগুলো সব যাতে কমপ্লিট ডেলিভারি হয় সেটা আমাকে এনশিওর থাকতে হবে। কেননা যদি কোনো রিটেন বিটস থেকে যায় সেটা কিন্তু পিপিএইচ ঘটাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার থার্ড স্টেজে এটা হলো মেন এম, এই দুটো। এবার দেখো মেথড অফ ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্টের হচ্ছে দুভাবে ম্যানেজমেন্ট করা হয়। একটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, যেটাকে AMTSL বলা হয়। এটা হচ্ছে মোস্ট প্রেফারেবল।
এটাই এখন ইউজ করা হয়। আর এক্সপেক্ট্যান্ট বলছে যে ফিজিওলজিক্যাল ম্যানেজমেন্ট, এক্সপেক্ট্যান্ট ম্যানেজমেন্টে এখন করা হয় না। আচ্ছা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লিভারটা কি? গিভিং আ ইউটেরোটনিক ড্রাগ, দ্যাট ইজ অক্সিটোসিন, মিজোপ্রস্ট অর মেথারজিন, ঠিক আছে, উইথিন 1 মিনিট আফটার বার্থের 1 মিনিটের মধ্যে মাকে দেয়া হচ্ছে টু প্রডিউস স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশনস, যাতে ইউটেরাইন কন্ট্রাকশনটা স্ট্রং হয়, যেটা হেল্প করবে হেল্পিং দ্য প্লাসেন্টা সেপারেট অ্যান্ড রিডিউসিং ব্লিডিং। প্লাসেন্টাটাকে সেপারেটে হেল্প করবে এবং ব্লিডিংটাকে রিডিউস করবে। তাহলে কি হলো, এএমটিএসএলটা কি, কেন কেন এই ম্যানেজমেন্টটা করা হচ্ছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার কেন করা হয় না? এটা হচ্ছে যে ইউটেরোজেনিক যে ড্রাগ, ইউটেরোটনিক যে ড্রাগগুলো আছে, যেমন হচ্ছে অক্সিটোসিন বা হচ্ছে মিজোপ্রস্ট বা মেথারজিন, এগুলো উইথিন দ্য বার্থ 1 মিনিটের মধ্যে মাকে দেয়া হচ্ছে। এবার দেওয়ার পর কেন দেওয়া হয়? যাতে একটা স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন হয়। আর আমরা জানি কন্ট্রাকশন যদি মোর হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং এর চান্সটা কমে, এভাবে ব্লিডিংটা বন্ধ হয় কন্ট্রাকশনের ফলে। আচ্ছা, এবং প্লাসেন্টাকে সেপারেট হতেও হেল্প করছে। সেই জন্য আমরা এই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভারটাকে বেশি প্রেফার করি এবং এটাই করা হয়। WHO এটাই রেকমেন্ডেড করেছে। এবার দেখো এখানে কি ড্রাগ ইউজ করা হচ্ছে। অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট আইএম দেওয়া হয়, ঠিক আছে। মিজোপ্রস্ট 600 মাইক্রোগ্রাম ওরাল বা রেক্টালি দেওয়া হয়, অথবা মিথাইল আর্গোমেট্রিন দেওয়া হয়, যেটাকে মেথারজিন বলা হচ্ছে, 0.2 mg আইএম, যে কোনো একটা দেওয়া হয়, ঠিক আছে। নয় অক্সিটোসিন, নয় মিজোপ্রস্ট, নয় মেথারজিন। আর অক্সিটোসিন আর মেথারজিনটা আইএমএ দেওয়া হয়, আর মিজোপ্রস্টটা হচ্ছে ওরালি বা রেক্টালি দেওয়া হয়। এবার এগুলোর অ্যাডভান্টেজ কি আছে বলছে, স্টপ ব্লিডিং, রিডিউসেস ব্লাড লস বাই অ্যাবাউট 60%। বলছে এই যে ড্রাগগুলো দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে আরো স্ট্রং করা হচ্ছে, তার ফলে পিপিএইচ এর চান্সটা 60% কমে, ঠিক আছে। শর্টেন্স থার্ড স্টেজটাও শর্টেন্স হচ্ছে, যেটা 15 মিনিট লাগছিল সেটা আমরা 5 মিনিটে করতে পারি। সেভস মাদার ফ্রম অ্যানিমিয়া, অ্যানিমিয়া থেকে মাকে সেভ করা যাচ্ছে যেহেতু ব্লাড লসটা কম হচ্ছে। সাপোর্ট লেস ব্লাড ট্রান্সফিউশনস, তারপরে ব্লাড ট্রান্সফিউশনের চান্সটা কমছে। স্টপ পোস্টপার্টাম হেমারেজ, পিপিএইচটা স্টপ হচ্ছে। এগুলো হলো অ্যাডভান্টেজ, এএমটিএসএল এর অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ কি? স্লাইটলি ইনক্রিজড রিস্ক অফ রিটেন প্লাসেন্টা, এক্ষেত্রে স্লাইটলি কিন্তু রিটেন প্লাসেন্টা একটা হওয়ার চান্স থেকে যায়, রিস্ক থেকে যায়। কত সেটা? 1 to 2%, খুবই মিনিমাল, ঠিক আছে, খুবই মিনিমাল চান্স থাকে। এবার ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো এখানে, ইন টুইন্স গিভ অক্সিটোসিন অনলি আফটার দ্য সেকেন্ড বেবি ইজ ডেলিভার, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আগে থেকে কনফার্ম থাকতে হবে মায়ের টুইন আছে না সিঙ্গেল বেবি আছে, ঠিক আছে। ইউএসজি দেখে হোক বা আগের হিস্ট্রি দেখে আমার হচ্ছে এটা ইনশিওর থাকতে হবে যে টুইন আছে না সিঙ্গেল বেবি আছে। যদি সিঙ্গেল বেবি আছে তো তাহলে ঠিক আছে, বেবি প্রথম যে বেবি বেরিয়ে গেল তারপরেই আমরা 1 মিনিটের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু যদি টুইন্স থাকে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড বেবি বেরোবে, তারপর কিন্তু এই মেডিসিনটা দেয়া হবে, ঠিক আছে। কেন? সেকেন্ড বেবি হচ্ছে যে যদি থেকে যায় কি হবে এই ড্রাগটা দিয়ে দিলে, জানো কেউ কি হবে? কেন বলো তো? ধরো আমরা জানি তো অক্সিটোসিন হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনটা ইমিডিয়েট এখানে স্টার্ট করানো হচ্ছে অক্সিটোসিন দিয়ে, ঠিক আছে। অক্সিটোসিন দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ইমিডিয়েটলি আরো স্ট্রং করা হয়। এবার যদি ধরো ফার্স্ট বেবি বেরোনোর পর দিয়ে দেওয়া হলো অক্সিটোসিন, ঠিক আছে, সেকেন্ড বেবি তখনও ভেতরে আছে, এবার তখন এই অক্সিটোসিনটা কি করবে, ইমিডিয়েটলি ইউটেরাইন কন্ট্রাকশনটাকে আরো স্ট্রং করে দেবে। এবার যখন কন্ট্রাকশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তারপরে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, এবার অক্সিজেন সাপ্লাইও তাহলে কমে গেল বেবির কাছে। এবার সেকেন্ড বেবি তখন কি হলো, ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেল, তার মধ্যে ডিস্ট্রেস শুরু হয়ে গেল, এমনকি ডেথ পর্যন্ত কিন্তু হতে পারে, ঠিক আছে। সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার দেখো ই প্লাসেন্টা ডাজ নট ডেলিভার, যদি প্লাসেন্টা ডেলিভার না হয় তাহলে এক্ষেত্রে কন্ট্রোল কন্ট্রাকশন করতে হবে। এবার দেখো হাই রিস্ক কেসেস ফর পিপিএইচ, কাদের ক্ষেত্রে পিপিএইচ হওয়ার হাই রিস্ক থাকে। আচ্ছা, এবং তাদের ক্ষেত্রে এএমটিএসএল অবশ্যই রেকমেন্ডেড। অ্যানিমিয়া যদি মাদারের থাকে, হাইড্রোমনিয়স যদি থাকে, হাইড্রোমনিয়স মানে পলিহাইড্রোমনিয়স মানে অ্যামনিওটিক ফ্লুইডটা
অনেক লার্জ অ্যামাউন্টে রয়েছে। ঠিক আছে, যদি অ্যামনিওটিক ফ্লুইড বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাবডোমেনটা অনেক বেশি স্ট্রেচ হচ্ছে, ইউটেরাসটা অনেক বেশি স্ট্রেচ হচ্ছে। এবার ইউটেরাসটা যেহেতু অনেকটা স্ট্রেচ হয়, তাই জন্য কি হয়, কন্ট্রাকশনটা কিন্তু এফেক্টিভলি হতে পারে না। ঠিক আছে, প্লাসেন্টা হচ্ছে ডেলিভারির পর মানে এফেক্টিভলি কন্ট্রাকশন হতে পারছে না, তার ফলে অ্যাটোনিসিটি অফ ইউটেরাস দেখা যায়। আর অ্যাটোনিসিটি অফ ইউটেরাসের ফলে কিন্তু পিপিএইচ হয়। ঠিক আছে, এটা পিপিএইচ এর কিন্তু একটা কজ, অ্যাটোনিসিটি অফ ইউটেরাস। আর যদি পলিহাইড্রামনিয়াস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটোনিসিটি অফ ইউটেরাস দেখা যায়, যেহেতু ইউটেরাসটা অনেকটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, সেটা কন্ট্রাকশন করতে কিন্তু এফেক্টিভলি পারছে না। আচ্ছা, এবার দেখো যদি টুইন্স থাকে, সেম একই, টুইন্সেও হচ্ছে তোমার ইউটেরাসটা অনেকটা স্ট্রেচ আছে, এই ওভার স্ট্রেচ হয়ে যাওয়ার কারণে তো সেটা এফেক্টিভলি কন্ট্রাকশন করতে পারবে না। আচ্ছা, মাল্টিপ্যারিটি, এটার ক্ষেত্রেও সেম কজ। আচ্ছা, প্রিভিয়াস হিস্ট্রি অফ পিপিএইচ, যদি প্রিভিয়াস হচ্ছে যে হিস্ট্রি থাকে পিপিএইচ এর, তাহলে আমরা একটা প্রিকশন হিসাবে অবশ্যই এই মেথডটা ইউজ করব। এবার বলছে এখানে মিজোপ্রস্টাল দেওয়া হয় 600 মাইক্রোগ্রাম ওরালি বা রেক্টালি। আর হচ্ছে মেথার্জিন কাদের ক্ষেত্রে দেওয়া হবে না, মেথার্জিনের কন্ট্রা ইন্ডিকেশন দেখো। বলছে হার্ট ডিজিজ যদি থাকে বা কার্ডিয়াক ডিজিজ থাকে যদি মায়ের, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া আছে, এবং হাইপার টেনশন আছে, এই তিনটে কন্ডিশনে কখনোই কিন্তু মেথার্জিন ইউজ করা হবে না। ঠিক আছে, মেথার্জিন তাহলে হার্ট ডিজিজ এবং হাইপার টেনশন মাদের দেওয়া হয় না। অ্যাসিস্টেড ডেলিভারি অফ প্লাসেন্টা, এখানে হচ্ছে সবসময় কিন্তু কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু প্লাসেন্টাটাকে ডেলিভারি করা হয়। কন্ট্রোল কন্ট্রাকশন কি বলছে, পারফর্ম অনলি when the uterus is firm and contracted। তাহলে কখন আমরা কন্ট্রোল কন্ট্রাকশন করব, যখন ইউটেরাসটা কিন্তু এফেক্টিভলি হার্ড হবে, ঠিক আছে, কন্ট্রাক্টেড হবে, তখন আমরা কন্ট্রোল কন্ট্রাকশন করবো। কেননা তার আগে হচ্ছে যদি আমি নিয়ে টানাটানি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসটা কিন্তু মানে ইনভার্সন অফ ইউটেরাস হতে পারে, ইউটেরাসটা বেরিয়েও আসতে পারে এবং সেই সাথে ব্লিডিং এর চান্সটাও বেড়ে যাবে। সেই জন্য আমি কিন্তু যখন ইউটেরাসটা ফার্ম এবং কন্ট্রাক্টেড হবে, তখন আমি কিন্তু কন্ট্রোল কন্ট্রাকশনটা করব। আচ্ছা, সেই জন্যই আমি অক্সিটোসিন দিচ্ছি, যাদের সাথে সাথে হচ্ছে ইউটেরাসটা হার্ড হয়ে যায় এবং এই মেথডটা করা যায়। আচ্ছা, এবার বলছে এইটা কিভাবে করা হয়, দেখো, ওয়ান হ্যান্ড সাপোর্ট দ্য ইউটেরাস অ্যাবভ দ্য সিম্ফাসিস পিউবিস। সিম্ফাসিস পিউবিসের ওপরে ইউটেরাসে হচ্ছে একটা হ্যান্ড দিয়ে সাপোর্ট রাখা হয় ইউটেরাসটাকে। ঠিক আছে, আদার হ্যান্ড অ্যাপ্লাইজ জেন্টিল ডাউনওয়ার্ড ট্রাকশনস অন দ্য আম্বিলিকাল কর্ড। আর আরেকটা হ্যান্ড কি করা হয়, একটা জেন্টলি একটা ডাউনওয়ার্ড ট্রাকশন দেওয়া হচ্ছে আম্বিলিকাল কর্ডের উপর। তাহলে একটা হাত থাকলো সিম্ফাসিস পিউবিসের ওপর, যেটা ইউটেরাসকে সাপোর্ট করে আছে, ইউটেরাসের দিকে হচ্ছে যে সাপোর্ট থাকছে, আর একটা হ্যান্ড দিয়ে আমি জেন্টলি ডাউনওয়ার্ড ট্রাকশন করে কর্ডটাকে ডেলিভার করব, কর্ডটাকে আমি হচ্ছে একটা জেন্টলি ট্রাকশন করব, যার ফলে প্লাসেন্টাটা ডেলিভারি হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ইউটেরাসের হচ্ছে ইনভার্সন অফ ইউটেরাসের চান্সটাও কম হবে এই মেথডটা ইউজ করলে। আর একটা ভাবে করা হয়, সেটা হচ্ছে ফান্ডাল প্রেশার। ফান্ডাল প্রেশার এখন দেওয়া হয় না, ঠিক আছে, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রেশার অন দ্য ইউটেরাইন ফান্ডাস টু অ্যাসিস্ট প্লাসেন্টাল এক্সপালশন। তাহলে এখানে ডাউনওয়ার্ড আর ব্যাকওয়ার্ড একটা প্রেশার দেওয়া হয়, মানে লেফট হ্যান্ডের যে ফিঙ্গারটা আছে, সেই চারটে ফিঙ্গার দিয়ে তোমার ফান্ডাসের ওপর মানে ব্যাকওয়ার্ড এবং ডাউনওয়ার্ড একটা প্রেশার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর তোমার যে থামটা থাকে, থামটা চারটে ফিঙ্গার দিয়ে তো ফান্ডাসের উপর প্রেশার দিচ্ছে, আর থাম ফিঙ্গারটা ইউটেরাসকে গার্ড দিয়ে রাখে, ইউটেরাসের সামনের দিকে থাকে। ঠিক আছে, ওটা পিস্টনের মতো কাজ করে। আর তোমার আর একটা হ্যান্ড দিয়ে কি করা হয়, তখন ওই কর্ডটাকে তখন ডাউনওয়ার্ড হচ্ছে ট্রাকশন দেওয়া হয়, দিয়ে ডেলিভার করা হয়। এবং এটা খুব কশাসলি করতে হয়, কারণ এই ক্ষেত্রে ইউটেরাইন ইনভার্সনের চান্স থাকে। আর এএমটিএসএলটা কি বলছে, এ ফর অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, এমটা হচ্ছে মেডিকেশন, যেটা অক্সিটোসিন দেওয়া হয় বা আরো দুটো ড্রাগ বলেছি। টি হচ্ছে ট্রাকশন, যেখানে কন্ট্রোল কন্ট্রাকশন দেওয়া হচ্ছে। আর এস হচ্ছে তোমার সেফ প্লাসেন্টাল ডেলিভারি। আর এল হচ্ছে লেস ব্লিডিং, মানে পিপিএইচটাকে প্রিভেন্ট করা। এই কারণে আমরা হচ্ছে এএমটিএস এর এগুলো মেন কম্পোনেন্ট। আচ্ছা, এবার দেখো, অ্যাপার্ট ফ্রম পোস্টপার্টাম হেমারেজ, আদার ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার আর। তাহলে মোস্ট কমন কমপ্লিকেশন থার্ড স্টেজ অফ লেবারের কি, পিপিএইচ। ঠিক আছে, পিপিএইচ ছাড়া আর কি কি কমপ্লিকেশন হতে পারে, রিটেন প্লাসেন্টা, এটাও মোস্ট কমন কমপ্লিকেশনস আফটার পিপিএইচ। পিপিএইচ এর পরে যদি মোস্ট কমন কোনো কমপ্লিকেশনস বলা হয়, সেটা হচ্ছে রিটেন প্লাসেন্টা।
রিটেন প্লাসেন্টাল ফ্র্যাগমেন্টস, ইউটেরাইন ইনভার্সনস, ইউটেরাসটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর শক ডেভেলপ করতে পারে যেহেতু হেমারেজ হচ্ছে। আর জেনিটাল ট্র্যাক্ট ট্রমা, সার্ভাইকাল বা ভ্যাজাইনাল টিয়ার হতে পারে। আর পিওপেরাল ইনফেকশন হতে পারে যদি কোনো প্লাসেন্টাল টিস্যু বা রিটেন বিটস থেকে যায়, ঠিক আছে, তারই পিওপেরাল ইনফেকশন হতে পারে। আচ্ছা, এই কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করতে পারে থার্ড স্টেজ অফ লেবারে। এবার দেখো এখানে লিখেছে সেটাই, যে মোস্ট কমন কমপ্লিকেশনস কি পোস্টপার্টাম হেমারেজ। মোস্ট কমন প্লাসেন্টাল কমপ্লিকেশনস যদি বলে সেটা হচ্ছে রিটেন প্লাসেন্টা। আর মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশনস যদি হয়, ডেঞ্জারাস যদি বলে তাহলে সেটা হচ্ছে ইউট্রাইন ইনভার্সনস, ঠিক আছে, ইউট্রাইন ইনভার্সনস। এটা রেয়ার কিন্তু এটা লাইফ থ্রেটেনিং, মা ডেথ পর্যন্ত হতে পারে, প্রচুর ব্লিডিং হয় এখানে। না, এখানে ওরালি আর রেকটালি মিজোপ্রস দিলে বেশি ভালো কাজ হয়, তাড়াতাড়ি কাজ হবে। আর ভ্যাজাইনালি তো তোমার ওই সময় ব্লাড থাকছে, সেই জন্য ভ্যাজাইনালি ঠিক করে ইন্ট্রোডিউসও সেটা হবে না, সেই ব্লাডের মধ্যেই হয়তো মেডিসিনটা রয়ে যাবে, তাই জন্য এখানে ওরালি আর রেকটালি দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, তারপর থার্ড স্টেজ অফ লেবারের অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে বলছে আফটার প্লাসেন্টাল সেপারেশন। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টে তাহলে কি, প্রথমে হচ্ছে প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেল। প্লাসেন্টাল সেপারেশনের সাইন সিমটমগুলো কি বলো তো? হ্যাঁ, গা সব ব্লিডিং থাকবে, পার্মানেন্ট লেন্থেনিং অফ কর্ড থাকবে, ইউটেরাসটা হার্ড গ্লোবিউলার থাকবে, ঠিক আছে, আর ইউটেরাসটা কিছুটা আপওয়ার্ডের দিকে রেজ করবে। এগুলো হচ্ছে প্লাসেন্টা সেপারেশনের সাইন। আচ্ছা, এবার এই প্লাসেন্টা সেপারেশন হচ্ছে যে যখন হয়ে গেল, মানে যেহেতু এখানে হচ্ছে অক্সিটোসিন দেওয়া হচ্ছে, এবার তাই জন্য হচ্ছে এই প্লাসেন্টা সেপারেশনটা র্যাপিডলি হয়ে যায়। আচ্ছা, এবার কি হলো, এবার কন্ট্রোল কন্ট্রাকশন করা হচ্ছে। যখন ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশনটা আসছে ডেলিভারির পর, সেই ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশনে তোমার কন্ট্রোল কন্ট্রাকশন করা হচ্ছে। আচ্ছা, করে হচ্ছে প্লাসেন্টাটাকে সেফলি ডেলিভার করলো। করে ইফ দ্য ইউটেরাস ইজ সফট, ম্যাসেজ জেন্টলি আনটিল ইট কন্ট্র্যাক্ট। যদি ইউটেরাসটা যদি সফট থাকে তাহলে সেটাকে ম্যাসাজ করতে হবে, করে হার্ড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হার্ড করতে হবে কেননা যাতে কন্ট্রাকশনটা বাড়ে। আচ্ছা, স্টপ প্রেশার ওয়ান্স দ্য প্লাসেন্টা কামস আউট। প্লাসেন্টা বেরিয়ে আসার পর প্রেশার কোনো দেওয়া যাবে না। ইফ দ্য আম্বিলিক্যাল কর্ড টিয়ার্স, ইনসার্ট আ স্টেরাইল গ্লাভ হ্যান্ড অ্যান্ড রিমুভ দ্য প্লাসেন্টা ম্যানুয়ালি। যদি দেখা যায় যে আম্বিলিক্যাল কর্ডটা টানতে গিয়ে ছিঁড়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেরাইল গ্লাভস পরে হ্যান্ডটাকে ইনসার্ট করে প্লাসেন্টাটাকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে। আচ্ছা, এটা হলো তাহলে কন্ট্রোল কন্ট্রাকশন গেল। এবার হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে তাহলে প্লাসেন্টাটাকে ডেলিভারি করা হলো। এবার আসছে ইউটেরাইন মাসাজ করতে হবে। মাসাজ দ্য ইউটেরাস আফটার প্লাসেন্টাল ডেলিভারি। প্লাসেন্টা ডেলিভারির পর আবার হচ্ছে যে ইউটেরাসটাকে মাসাজ দেওয়া হচ্ছে যাতে সেটা আরো বেশি হার্ড হয়। স্টিমুলেট ইউটেরাইন কন্ট্রাকশনস, মেক্স দ্য ইউটেরাস ফার্ম আর এক্সপেল রিটেন ব্লাড ক্লটস। তাহলে ইউটেরাসের কন্ট্রাকশনটাকে স্টিমুলেট করবে, ইউটেরাসটাকে আরো অনেক হার্ড করবে, আর যে যদি কোনো রিটেন ব্লাড ক্লটস থেকে যায় তাহলে সেটা কিন্তু এক্সপেল আউট হবে। এই জন্য একটা ইউটেরাসে মাসাজ দেওয়া হচ্ছে। এবার তারপরে কি করা হবে, এক্সামিন করা হবে প্লাসেন্টা, মেমব্রেন অ্যান্ড কর্ড। আচ্ছা দেখো, মেটার্নাল সারফেসটাই কি দেখবে প্লাসেন্টার, কমপ্লিট কটিলেডন আছে কিনা, নো মিসিং পার্টস, ঠিক আছে, সব পুরো কমপ্লিট আছে কিনা কটিলেডনগুলো সেগুলো দেখে নিতে হবে। মেমব্রেনের মধ্যে দেখতে হবে কমপ্লিট কোরিয়ন অ্যামনিয়ন আছে কিনা, না মেমব্রেন ছিঁড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো করে আবার ইন্সপেক্ট করতে হবে। আচ্ছা, আর সাকশন চুরির লোভ কিছু আছে কিনা। সাকশন চুরির লোভ যেটা বলেছিলাম যে তোমার ওই কটিলেডন একটা মানে মেইন প্লাসেন্টা থেকে ডিস্টেন্সে গিয়ে প্লেস হচ্ছে, আর দুটোর মধ্যে একটা কানেকশন থাকছে, ব্লাড ভেসেলস দিয়ে কানেকশন থাকছে। এই সাকশন চুরির কোনো লোভ আছে কিনা দেখতে হবে। এই সাকশন চুরির লোভ থাকলে কিন্তু পিপিএইচ হওয়ার চান্স থাকে। আচ্ছা, আর আম্বিলিক্যাল কর্ড দুটো আটারই একটা ভেন আছে কিনা, এইগুলো হচ্ছে প্লাসেন্টা বেরোনোর পর আমরা ইন্সপেক্ট করবো এইগুলো। ইফ কটিলেডন membrane or succinate lobe is missing, urgent uterine exploration. যদি কোনো কটিলেডন হচ্ছে মিসিং থাকে, আমরা দেখতে পেলাম না, তার গ্যাপ রয়েছে জায়গাটায়, বা মেমব্রেন যদি ছিঁড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ইউট্রাইন এক্সপ্লোরেশন করব, গ্লাভ হ্যান্ড দিয়ে আবার এক্সপ্লোর করবো ইউটেরাসটা, করে ম্যানুয়ালি বার করবো সেগুলো। আচ্ছা, এবার দেখো ইন্সপেক্ট বার্থ ক্যানাল। তারপরে নেক্সট স্টেপ কি, বার্থ ক্যানালটা ইন্সপেক্ট করতে হবে।
ইন্সপেক্ট করতে হবে ভ্যাজাইনা, ভালভা, পেরিনিয়াম ফর টিয়ার, কোনো টিয়ার আছে কি দেখতে হবে, টিয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিপেয়ার করে দিতে হবে। আচ্ছা, নেক্সট কি দেখো, এটা হয়ে গেল তোমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হলো। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়লাম, প্রথমে প্লাসেন্টা সেপারেশন হয়ে যায়, প্রথমে আমরা 1 মিনিটের মধ্যে বেবি ডেলিভারি 1 মিনিটের মধ্যে মাকে আমরা নয় অক্সিটোসিন দিলাম, নয় মিজোপ্রস দিলাম, নয় মিথারজিন দিচ্ছি, ঠিক আছে। তবে এর মধ্যে অক্সিটোসিনটা মোস্ট প্রেফারেবল। এবার এইটা দেওয়ার পর তারপরে আমরা 90 থেকে 120 মিনিট ওয়েট করে কর্ডটাকে ক্ল্যাম্প করব। আচ্ছা, তারপর কর্ডটাকে কেটে দেবো বা কর্ড পালসেশনটা ফিল করব। তারপরে কর্ড যখন হচ্ছে কাট করা হয়ে যাবে, এবার আমরা মানে ইউটেরাইন কন্ট্রাকশনটা আসার জন্য ওয়েট করব। এবার যখন ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশনটা এলো, তখন কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে আমরা প্লাসেন্টাটাকে ডেলিভারি করছি সেফলি। আচ্ছা, যেই প্লাসেন্টাটা ডেলিভারি হয়ে গেল, তারপরে ইউটেরাসটাকে যদি ফার্ম না থাকে তাহলে আবার ম্যাসাজ করে ফার্ম করছি, এবং যদি কোনো রিটেন বিটস থেকে যায় এই ম্যাসাজের মাধ্যমে সেটা বের হয়ে যাবে। তারপর আমরা প্লাসেন্টা, মেমব্রেন এগুলো ইন্সপেক্ট করব। আচ্ছা, আর তারপরে হচ্ছে আর কি করব, এগুলো ইন্সপেক্ট করার পর আমাকে কোনো ভ্যাজাইনা ভালভা ভালো করে তারপরে দেখতে হবে যে ওখানে কোনো টিয়ার আছে কিনা বা এপিজিওটমি লাগবে কিনা। যদি এপিজিওটমি লাগে সেটা সুচারিংটা করব। তারপরে ব্লিডিংটা চেক করতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এবার দেখো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে বলছে যেটা করা হয় না এখন, ঠিক আছে। আর এক্ষেত্রে বলছে প্লাসেন্টা সেপারেটস অ্যান্ড ইজ এক্সপেলড ন্যাচারালি উইথ মিনিমাল অ্যাসিস্ট্যান্স। এক্ষেত্রে কিন্তু মনে করা হয় যে প্লাসেন্টাটা সেপারেটসও হবে ন্যাচারালি এবং এক্সপেল আউটও হবে ন্যাচারালি বা উইথ মিনিমাল অ্যাসিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্পন্টেনিয়াস সেপারেশনের জন্য ওয়েট করছে এবং এক্সপালশনের জন্য ওয়েট করছে। আচ্ছা, এখানে কি পয়েন্টস কি কি আছে দেখো। কন্টিনিউয়াস অবজারভেশন ইজ এসেনশিয়াল। কেন কন্টিনিউয়াস অবজারভেশন করতে হবে? কেননা হচ্ছে আমাকে প্লাসেন্টার সাইন্স মানে প্লাসেন্টার সেপারেশনের সাইনগুলো অবজার্ভ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু কোনো অক্সিটোসিন দেওয়া হচ্ছে না, তার ফলে কি হতে পারে, তার ফলে কন্ট্রাকশনটা হচ্ছে স্ট্রং হবে না সাথে সাথে। এবার তার ফলে কিন্তু ব্লিডিং এর চান্স থাকবে, সেই জন্য সেটা ব্লিডিং বেশি হচ্ছে কিনা সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখো নেভার লিভ দ্য মাদার অ্যালোন, সেই কারণেই মাকে একা ছাড়া যাবে না। ইফ ইন ল্যাটারাল পজিশন শিফট টু ডর্সাল পজিশন, যদি ল্যাটারাল পজিশনে থাকে তাহলে মাকে ডর্সাল পজিশন করতে হবে। আর প্লেস আ হ্যান্ড অন দ্য ফান্ডাস টু ডিটেক্ট প্লাসেন্টাল সেপারেশন, অ্যাসেস ইউট্রাইন কন্ট্রাকশন, ডিটেক্ট আর্লি ইউট্রাইন ইনভার্সন। তাহলে আমরা কি কি দেখবো, যে ফান্ডাসের উপর হ্যান্ড দিয়ে যে প্লাসেন্টাল সেপারেশনের সাইনগুলো আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। ইউট্রাইন কন্ট্রাকশনটা আর ঠিকঠাক আছে কিনা সেটা অ্যাসেস করব, আর ইউট্রাইন কোনো ইনভার্সন হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করতে হবে। এবার এখানে ইম্পর্টেন্ট কি, যে ডু নট ম্যাসেজ অর ফিডল উইথ দ্য ইউটেরাস, কোনো রকম ম্যাসাজ দেওয়া যাবে না। আর ফিডল মানে হচ্ছে কোনো রকম মানে টানাটানি করা যাবে না, প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে। ঠিক আছে, ইউটেরাসের উপর কোনো প্রেশার অ্যাপ্লাই করা যাবে না, ম্যাসাজও করবে না, প্রেশারও দেবে না। ওয়েট ফর স্পন্টেনিয়াস প্লাসেন্টাল সেপারেশনস 15 to 20 মিনিটস। আর হচ্ছে স্পন্টেনিয়াস এক্সপালশনের জন্য ওয়েট করবে কতক্ষণ, 15 থেকে 20 মিনিট ওয়েট করবে, এখানে ওয়েট করবে। সাম হসপিটালস ফলো আ হ্যান্ডস অফ অর নো টাচ পলিসি, মানে কিছুই তার এই 15 থেকে 20 মিনিটের মধ্যে কিছুই করবে না, ঠিক আছে। পুরো মানে কনস্ট্যান্ট স্পন্টেনিয়াস সেপারেশনের জন্য ওয়েট করবে। এবার বলছে প্লাসেন্টা এক্সপালশন। ওয়ান সাইন্স অফ সেপারেশনস অ্যাপিয়ার। এবার যখন সাইন্স অফ সেপারেশন দেখা গেল, তখন আস্ক দ্য মাদার টু বিয়ার ডাউন ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশনস, তখন মাকে অ্যাডভাইস করবে যখন ইউট্রাইন কন্ট্রাকশনস আসবে তখন বিয়ার ডাউন করার জন্য। ইফ নো ব্লিডিং ওয়েট আপ টু 10 more মিনিটস। এবার যদি ধরো ব্লিডিং না থাকে তাহলে আরো 10 মিনিট ওয়েট করবে প্লাসেন্টা সেপারেশনের জন্য, মানে ওখানে 15 মিনিটস ছিল, তার সাথে আরো 10 মিনিট ওয়েট করছে প্লাসেন্টা সেপারেশন যদি না হয় তার জন্য। As the placenta appears, hold it and twist gently to deliver membrane intact. এবার যখন প্লাসেন্টাটা অ্যাপিয়ার হলো মানে ভ্যাজাইনাতে আসলো, তখন সেটাকে হোল্ড করে টুইস্ট করে বার করে দেবে, ঠিক আছে। If membrane start tearing, use sponge holding forceps and continue gently twisting. তাহলে যদি কোনো মেমব্রেন দেখা যায় যে ছিঁড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্পঞ্জ হোল্ডিং দিয়ে সেটাকে বার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে তাহলে বুঝতে পারলেন যে এখানে এক্সপেক্টেড ম্যানেজমেন্টে আমাকে স্পন্টেনিয়াস কখন প্লাসেন্টা সেপারেট হবে সেটার জন্য ওয়েট করছে, এবং স্পন্টেনিয়াস প্লাসেন্টাটা ডেলিভারি হবে সেটার জন্য ওয়েট করা হয়। কোনো রকম তার মধ্যে ইউজ মানে কোনো রকম মেথড ইউজ করা হয় না।
আচ্ছা, তারপরে যখন হচ্ছে সেপারেশনের সাইন সিমটম স্পন্টেনিয়াসলি দেখতে পেলো, তারপর স্পন্টেনিয়াস এক্সপালশনের জন্য ওয়েট করছে। তারপর যখন প্লাসেন্টাটা ভ্যাজাইনাতে আসছে, ভিজিবল হচ্ছে, তারপর সেটাকে গ্র্যাপস করে আউট করছে। এবার বলছে অ্যাডভান্টেজ অফ ডিলেড কট ক্ল্যাম্পিং। এবার ডিলেড কট ক্ল্যাম্পিং এর অ্যাডভান্টেজগুলো কি আছে? ইমপ্রুভ ট্রানজিশনাল সার্কুলেশন, ঠিক আছে, ইমপ্রুভ ডেড সেলস ভলিউম ইন দ্য ফিটাস, এগুলো আগেই বলেছি। ইনক্রিজ টোটাল বডি আয়রন স্টোর, ডিক্রিজ নিড ফর ব্লাড ট্রান্সফিউশন, বেনিফিশিয়াল টু প্রিটার্ম নিওনেটস অলসো, আর লোয়ার ইনসিডেন্স অফ এনইসি। ঠিক আছে, এনইসিতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং ইনফ্লামেশন হয়ে যায়, শক ডেভেলপ করে, সেপসিস হয়ে যাচ্ছে, সেপসিস হয়, সেখান থেকে শক ডেভেলপ করছে এবং বেবি ডেথ হয়। আর ইন্টেস্টাইনাল কোনো প্রবলেমে দেখবেন এখানে আয়রন লেভেলটা বেবির কমে যায়, সেই জন্যই বলছে যাতে আয়রন স্টোরটা ভালো থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি এই ডিজিজগুলো থাকে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের কিছুটা চান্স কমবে। এবার দেখো, এবার যে স্কিমাটিক ডায়াগ্রামটা যেটা বলেছে, দুটো ভাগে ভাগ করছে, এক্সপেক্টেন্ট আর অ্যাক্টিভ। অ্যাক্টিভটা আগে বলছি। প্রথমে দেখো বলছে ইনজেকশন অক্সিটোসিন, injection oxytocin 10 units IM preferred, or tablet misoprostol 600 microgram orally or rectally, or injection methargin 0.2 mg IM to the mother within 1 minute of birth of the baby। তাহলে within 1 minute birth of the baby মাকে অক্সিটোসিন দেওয়া হচ্ছে 10 ইউনিটস ইন্টারন্যাশনাল ইউনিটে, মানে 1 অ্যাম্পের দেওয়া হয় আইএমএ, বা মিজোপ্রস ট্যাবলেট 600 মাইক্রোগ্রাম ওরালিও দেওয়া হয় বা রেক্টালিও দেওয়া হয়, আর মেথার্জিন ইঞ্জেকশনও 0.2 mg দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা দেওয়ার পর এবার ডিলেড কট ক্ল্যাম্পিং, মানে কখন কট পালসেশন স্টপ হবে, বা হচ্ছে যে 90 থেকে 120 মিনিট আফটার কটটাকে ক্ল্যাম্প করছে, সেপারেট করছে। এবার কি করবে, এবার ডেলিভার করবে প্লাসেন্টা বাই কন্ট্রোল কন্ট্রাকশন অ্যাভেলিং ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশনস। ঠিক আছে, যখন এবার ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশন আসলো, যেহেতু অক্সিটোসিন দেওয়া আছে সেজন্য ইমিডিয়েট কিন্তু কন্ট্রাকশনটা স্ট্রং হবে। এবার যে ফার্স্ট ইউটেরাইন কন্ট্রাকশনটা যখন আসবে ডেলিভারির পর, সেটাতেই কিন্তু সেটাতেই কিন্তু প্লাসেন্টাটাকে ডেলিভারি করতে হবে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে। আর মেসেজিং দ্য ইউটেরাস ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ প্লাসেন্টা টু ইনসাইড ইউটেরাইন কন্ট্রাকশনস। আর আফটার ডেলিভারিও হচ্ছে ইউটেরাসটাকে, আফটার হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি ইউটেরাসটাকে আবার ম্যাসাজ করতে হবে, যাতে কোনো যদি রিটেন বিটস অফ প্লাসেন্টা থাকে সেটা বেরিয়ে যায় এবং কন্ট্রাকশনটা আরো স্ট্রং হয়, যাতে ব্লিডিংটাকে বন্ধ করতে পারে। আচ্ছা, এবার বলছে দেখো কেয়ারফুল এক্সামিনেশন অফ দ্য প্লাসেন্টা ফর ইটস কমপ্লিটনেস। এবার আমাকে কি চেক করতে হবে যে কমপ্লিট আছে কিনা প্লাসেন্টাটা, ঠিক আছে। এক্সামিনেশনস অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট টু এক্সক্লুড এনি ইনজুরি অ্যান্ড টু রিপেয়ার ইফ এনি। তারপর জেনিটাল ট্র্যাক্টটা আমাকে ভালো করে এক্সামিনেশনস করতে হবে, যে সেখানে কোনো টিয়ার আছে কিনা সেটা দেখতে হবে, যদি থাকে রিপেয়ার করতে হবে বা এপিজিওটমি দিতে হবে। আচ্ছা, পোস্টপার্টাম ভিজিল্যান্সের মধ্যে দেখো, এবার পোস্টপার্টাম পিরিয়ডে মায়ের কি দেখবো, প্যালপেশন অফ দ্য ইউটেরাস অ্যাট এভরি 15 মিনিটস ফর 2 আওয়ার্স টু এনশিওর ইউটেরাস ইজ হার্ড। বলছে 15 মিনিট ছাড়া ছাড়া মায়ের ইউটেরাসটা প্যালপেট করতে হবে, ঠিক আছে। এবার করে দেখতে হবে কি যে ইউটেরাসটা হার্ড আছে কিনা, হার্ড আর কন্ট্রাক্টেড আছে কিনা সেটা দেখা হয়। আর এটা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু 15 মিনিট ছাড়া ছাড়া চেক করতে হবে। আর এস্টিমেট দ্য ব্লাড লস, কতটা ব্লাড লস হলো সেটা এস্টিমেট করতে হবে। আচ্ছা, আর নিউবর্ন কেয়ার কি দিতে হবে, কিপ বেবি ড্রাই অ্যান্ড স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ মাদার টু কভার বেবি, ওই ইমিডিয়েট যে নিউবর্ন কেয়ার সেগুলোই দেবে। আচ্ছা, তারপরে এখানে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, এবার আসো এক্সপেক্টেড ম্যানেজমেন্টে কি করছে, ডেলিভারি অফ দ্য বেবি হলো, তারপর ডিলেড কট ক্ল্যাম্পিং 90 to 120 সেকেন্ডস। আচ্ছা, তারপর ক্ল্যাম্প করলো, ডিভাইড অ্যান্ড লাইগেট দ্য কট। নেক্সট হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার ওয়েট অ্যান্ড ওয়াচ, বেবি হচ্ছে যে কট ক্ল্যাম্প হয়ে গেল, এবার ওয়েট করে যাচ্ছে যে কখন প্লাসেন্টাটা স্পন্টেনিয়াস সেপারেশন হবে, ঠিক আছে। এবার যদি দরকার হয়, ব্লাডার ফুল থাকলে অনেক সময় সেপারেশনের প্রবলেম হয়, তাই জন্য ব্লাডারটাকে যদি ফুল থাকে তাহলে ক্যাথেটারাইজেশন করে দেবে। আচ্ছা, এবার প্লাসেন্টা যখন সেপারেটেড এবার হয়ে গেল, তখন ওয়েট ফর স্পন্টেনিয়াস এক্সপালশন উইথ দ্য এড অফ গ্র্যাভিটি অর উইথ বিয়ারিং ডাউন এফেক্ট। একটু ওয়েট করো।
হ্যাঁ, এবার দেখো তাহলে ওয়েট করছে এবার স্পন্টেনিয়াস এক্সপালশনের জন্য। স্পন্টেনিয়াস সেপারেশন যেই হয়ে গেল, এবার স্পন্টেনিয়াস কখন এক্সপালশন হবে সেটার জন্য ওয়েট করা হচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটিতে এক্সপালশন হবে, ঠিক আছে, বা মাদারকে বলবে যে ব্রিয়ারিং ডাউন এফর্ট দেওয়ার জন্য। আচ্ছা, যদি এটা ফেল হয় তখন অ্যাসিস্টেড এক্সপালশন করা হবে, ঠিক আছে, যেমন কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে এবার বের করা হবে। এবার এই দুটো ক্ষেত্রেই কিন্তু বলছে এক্সামিন দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন, তারপর এক্সামিন করলো প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন এই কন্ট্রোল কন্ট্রাকশন করে বার করার পর, আর ভালভা ভ্যাজাইনা ইন্সপেক্ট করলো, আর তারপরে ইমিডিয়েট কেয়ার দেবে। এই দুটো ভাগে তাহলে ভাগ করছে। এই অ্যাক্টিভ ম্যানেজমেন্টটাই করা হয়, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করা হয় না এখন, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা একটু শর্ট করে বলো কেউ, কেউ একজন বলো অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা। কেউ একজন বলো। কেউ পারবে না বলতে? কি হলো, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট বলতে পারবে না কেউ? হ্যাঁ কি না? বলবো ম্যাডাম? হ্যাঁ বলো, তোমরা বুঝতে পেরেছো কি নাকি না বুঝতে পারোনি বলো তো? কেউ মেসেজে কোনো রিপ্লাই করছো না। এটা তো পড়ে এসছো, এগুলো আগে থেকেই তোমাদের জানা, এখন বলার পর কিছুই তোমাদের মানে কেন বলতে পারছো না? বলো বলো। বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর ফার্স্ট হচ্ছে আমাদেরকে ইনজেকশন অক্সিটোসিন দিতে হবে 10 ইন্টারন্যাশনাল ইউনিট, আর হচ্ছে আমাদের মিথাভুন 0.2 mg আইএম দিতে হবে। ওটা হচ্ছে আপনার লেফট মিড থাইতে আমরা দেব আইএমটা। তারপরে তার মানে আইএম দেওয়ার পর তারপর ইউটেরাইন কন্ট্রাকশনটা ইনক্রিজ হবে। ইনক্রিজ হলে আমরা তারপর বলছি দাঁড়ান দাঁড়ান, ইউটেরাইন কন্ট্রাকশন ইনক্রিজ হলে আমরা ওই কন্ট্রোল কর্ড ট্রাকশনের মাধ্যমে কর্ডটায় যে ক্ল্যাম্প করেছি সেই জায়গাটা ধরে আমরা আর কি প্লাসেন্টাকে এক্সপানশন করব। আর ওইদিকে আমরা 1 থেকে 2 মিনিট ওয়েট করব যাতে কেটে দিতে হবে তার আগে, তাই তো? হ্যাঁ মানে 1 থেকে 2 মিনিট ওয়েট করে আমরা তারপর কর্ডটাকে কাট করব যাতে আমাদের কিছুটা পরিমাণ ব্লাড ফিটাসে যায়, এই ফিটাসে বলি বা বেবিতে যায়। এবং কর্ডে দেখবো যে দুটো আম্বালিকাল আর্টারি আর ভেন আছে কিনা। তারপরে আমরা হচ্ছে ওই যে জায়গাটা আমরা আর কি কক্কাস আর্টারি দিয়ে কি ক্ল্যাম্প করছি, তো সেই জায়গাটা ধরে আমরা কাউন্টার ট্রাকশন কন্ট্রোল কর্ড ট্রাকশন করে প্লাসেন্টা ডেলিভারি করবো। এবং প্লাসেন্টা ডেলিভারি করার সময় সিম্পাইসিস টিউবুসের উপরে একটা মানে আমরা লেফট হ্যান্ড দিয়ে আর কি আমরা সিম্পাইসিস টিউবুসের উপর রেখে সাপোর্ট দেবো ইউটেরাসটাকে, দেন আমরা প্লাসেন্টা ডেলিভারি করবো। প্লাসেন্টা ডেলিভারি করার পর আমরা ভালো করে ইউটেরাস মানে আমাদের যেখানে আর কি সিম্পাইসিস টিউবুসের উপর যে লেফট হ্যান্ডটা ভালো করে ম্যাসাজ করে দেবো। তারপর এবার প্লাসেন্টা যখন মানে প্লাসেন্টা যখন এক্সপালশন হলো তখন দেখবো ওখানে সবকটা লোব আমার প্রেজেন্ট আছে কিনা। যদি কোনো লোব মিসিং থাকে তো সেক্ষেত্রে আমাদের স্টেরাইল গ্লাভস পরে ভ্যাজাইনার ভেতরে আমাদেরকে মানে জিনিসটাকে আর কি তখন পুরোটা ক্লিয়ার করে নিয়ে আসতে হবে ভ্যাজাইনার ভেতরে। আর হ্যাঁ এটা দেখবো। আর
যদি এপিজিওটমি madam? দরকার হয় করতে হবে। তারপরে ভালভা ভ্যাজানে ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ, ভ্যাজাইনা ইন্সপেক্ট করবো, আর এপিজিওটমি থাকলে আমাদের তখন সেটা পরপর টিস্যু মাসেল লেয়ার গুলো ঠিক করতে হবে। তারপর এবার বেবিকে যখন আমরা এক্সপেল করেছি, বেবির আমরা মাউথটাকে ফার্স্ট আমরা মানে ক্লিয়ার করব, দেন বেবিকে আর কি ড্রাই করব উইথ স্টেরাইল টাওয়েল, দেন বেবি তারপর ওই আগে বেবিকে স্টেরাইল টাওয়েলে নিয়ে ড্রাই করে তারপরে হচ্ছে যে ওই মাউথটা হচ্ছে গজ পিস দিয়ে ভালো করে ক্লিন করে দিতে হবে। ঠিক আছে, আগে হচ্ছে তারপর বেবিকে কভার করে নিয়ে তারপরে একটা গজ পিস দিয়ে তোমার মাউথটাকে ক্লিন করে নেব স্টেরাইল গজ পিস দিয়ে। বলো তারপর। তারপর বেবিকে মায়ের কাছে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখবো। রাখার পর তারপর বেবিকে আমরা কিছুক্ষণ রাখার পর ওই ব্রেস্ট ফিডিং করার চেষ্টা করাবো। ব্রেস্ট ফিডিং কিছুক্ষণ মানে ট্রাই করার পর তারপর আমরা বেবিকে নিয়ে আমরা হচ্ছে ওই ওয়ার্মারের মধ্যে আর কি প্লেস করবো। তার আগে ওজন করে নেবো, ওয়েট করে নেবো। তাহলে ইমিডিয়েট কেয়ারের মধ্যে তাহলে বেবিকে প্রথমে আমরা একটা ড্রাই ক্লিন বা স্টেরাইল টাওয়েলের মধ্যে রিসিভ করে আগে টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, ভালো করে তাকে ড্রাই করে দিলাম, করে নিয়ে তারপরে তার মাউথটাকে গজ পিস দিয়ে ক্লিন করে নিলাম। ঠিক আছে, কোনো সিক্রেশন থাকলে সেটা রিমুভ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি করব না বেবিকে কট ক্ল্যাম্প তারপরে পালসেশনের জন্য ওয়েট করব। ঠিক আছে, পালসেশনসটা স্টপ হবে বা 90 to 120 মিনিটস হওয়ার পর কটটাকে ক্ল্যাম্প করব, করে ডিভাইড করলাম, করে তারপরে বেবিকে এবার তারপর থেকেই কিন্তু হচ্ছে মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে দিয়ে ব্রেস্ট ফিডিংটা শুরু করে দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে তার মধ্যে এবার সেটা ব্রেস্ট ফিডিং শুরু করে দিয়ে এবার মাকে তো সেক্স দেখিয়ে দিলাম যখন মায়ের মানে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে তারপর এবার আইডি ব্যান্ড লাগিয়ে দিতে হবে। আর ওয়েটটা কিন্তু পরে নেওয়ার কথা বলছে এখন। ঠিক আছে, ওয়েট সাথে সাথে অত নেওয়ার দরকার নেই। যদি আমি দেখি যে সেরকম মানে একদম ম্যালনারিস্ট হয়নি বা হচ্ছে তার রিসাসিটেশন দরকার নেই, তাহলে আমার হচ্ছে যে ওয়েটটা আমি পরে নেব, আগে হচ্ছে ব্রেস্ট ফিডিং স্টার্ট করব, তারপর কিছুক্ষণ পর গিয়ে আমি ওয়েট নেব, ব্যাস। আর ওয়ার্মারে এখন সাধারণত মানে মায়ের কাছেই স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতেই বলছে ওয়ার্মারের থেকে। বুঝতে পেরেছো? আর ডিলেড কট ক্ল্যাম্পিং কেন করা হচ্ছে বলো, কেউ একজন বলো আরো। ডিলেড কট ক্ল্যাম্পিং, হ্যাঁ বলো। যাতে ট্রানজিশনাল সার্কুলেশনটা ভালো হয়, মানে মানে বেবি যাতে আরো কিছু মানে বেবির আরো সার্কুলেশনটা ভালো হয় সেই জন্য, আর রেড সেল ভলিউম বাচ্চার মধ্যে যাতে বাড়ে। আর হচ্ছে যে যেহেতু আমাদের এনইসি হয়, যেটা হচ্ছে জিআই ট্র্যাক্টের একটা ইনফ্লামেশন সমস্যা, সেই জন্য আয়রন স্টোরের দরকার পড়ে, এটাতে হেল্পফুল হয়। আর হচ্ছে আইভিএইচ এ লো ইনসিডেন্স হয় সেই জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো তো। আর কালকে হচ্ছে যেইটুকুনি পড়ালাম তারপর থেকে সেগুলো আমি কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো আবার। ঠিক আছে, মোটামুটি নর্মাল দিকটা কমপ্লিট হয়ে গেল, এবার অ্যাবনর্মাল গুলো পড়বো। ঠিক আছে, তাহলে লিভ করছি, তাহলে গুড নাইট। হ্যাঁ, তারপর পরীক্ষা নেওয়ার পর থেকে যেগুলো বাকি ছিল, যেগুলো কোশ্চেন আনসার গুলো ডিসকাস করা হয়নি, যে চ্যাপ্টার গুলো, সেই চ্যাপ্টার গুলো কালকে করে দেবো। হ্যাঁ, তারপরে অ্যাবনর্মাল পার্ট গুলো শুরু করবো তারপর থেকে। হ্যাঁ, এপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে তো এখন লেবারে। এপিডুরাল অ্যানাস্থেসিয়া কিন্তু অনেক জায়গাতেই দেওয়া হয়, গভর্নমেন্ট গুলোতে এখনো হয়তো শুরু হয়নি, কিন্তু এপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় যাতে পেনটা রিলিফ করার জন্য, পেনলেস লেবারটা করানোর জন্য। ঠিক আছে, তাহলে লিভ করছি। ও একদম